বাবা কেন আমায় এমন ঘরে বিয়ে দিল? এমন করে কেউ কিভাবে বেঁচে থাকবে? মানুষটা সপ্তাহে একদিন বাড়ি আসে, মা যা বলে তাই শেষ কথা। মায়ের 5 মাস খাটতে হবে তো একটা কাজের লোক আনলেই তো পারতো। খিটখিটে বুড়ি একটা। কি গো বউ, এখনো রান্না শেষ হয়নি? বলি সকাল গড়িয়ে দুপুর হলে তবে কি খেতে দেবে? না না, তা কেন, এই তো হয়েই গেছে। আপনি গিয়ে বসুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। কি রান্না করেছো? ফুলকপির তরকারি আর ভাত। ইস, শীতের সকালে তরকারি দিয়ে ভাত? বলি বাপের ঘরে কিছু শেখোনি? যাও, ঘরের পেছন থেকে কটা বেগুন নিয়ে এসো, আর তাড়াতাড়ি বেগুন ভর্তা করে আমায় খাবার খেতে দাও। আচ্ছা ঠিক আছে মা। ইস, পিঠে যে কি কামড় দিল! বউ, ও বউ, আমার পিঠটা চুলকে দাও তো। আমায় এত অবহেলা! বিধাতা করুন, তোমার যেন 3 আঙ্গুলের মেয়ে হয়, তুমি চিরকাল সকলের অবহেলা পাও। এ কি অভিশাপ দিলেন মা? আমার হাতে খাবার, তাছাড়া বেগুন ভর্তা করেছি। সালহাত আপনার পিছে রাখলে তো আপনারই কষ্ট হতো। আমার কষ্ট নিয়ে তোমায় এত ভাবতে হবে না। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? তোমার মতো খাটো মানুষের মেয়ে কি তাল গাছের মতো লম্বা হবে? আপদ! সকাল সকাল কি পুকুরে জল কমে গেল নাকি? এমন করে কাঁদছো কেন বউ? আজ কি তোমার চোখের পানি দিয়েই সকালের খাবার সারতে হবে নাকি? শোনো, আমি একবার চোখের পানি খেয়েছিলাম, ভারী নোনতা জল। আমি কিন্তু বাপু নোনতা জল খেতে পারবো না। কাঁদছি কি আর সুখে? দুঃখ হয়েছে বলেই তো কাঁদছি। এমন করে এসে পড়েছি, শান্তিতে একটু কাঁদতেও পারি না। ও, তা বেশ, তুমি শান্তি করে কাঁদো। শুধু বলে দাও আমি কি খেয়ে বের হব, নাকি না খেয়েই চলে যাব, বলো। না না, তুমি না খেয়ে যেও না। কর্তা না খেয়ে বেরোলে যে অমঙ্গল হবে সংসারে। আমি তোমাকে দুধ খই খেতে দিচ্ছি। দুধ খই? তা বেশ, তা বললে না তো তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমারও কান্না পায়। আমার মন তো বড্ড সরল, কারো দুঃখ আমি মোটেও দেখতে পারি না। বিয়ের এত বছর পর আমি মা হতে চলেছি, কিন্তু তোমার মায়ের অভিশাপ যদি ফলে যায়, যদি সত্যি আমার 3 আঙ্গুলের মেয়ে হয়, তখন কি হবে? ভালোই হবে, ওর নাম রাখবো তিনু। আমাদের বেগুনতলায় ও রান্না করে আমাদের খাওয়াবে। সবকিছু কি এত সহজ? অযথা জটিল করে কি হবে? যাও খাবার নিয়ে এসো, আর বলে দাও হাট থেকে কি কি নিয়ে আসবো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। মা, ও মা, মা গো, মা তুমি কাঁদছো কেন? তুই কোথায় ছিলি তিনু? আর যাবো কোথায়? আমাদের বাড়ির সামনে কে যেন একটা বড় পাথর রেখে গিয়েছিল। সবার তো আসা যাওয়া করতে কষ্ট হয় বলো মা, আমি ঠেলে সেটা দূরে সরিয়ে দিয়ে এলাম। কেন যে এত কাজ করতে চাস? নিজের খেয়াল তো রাখবি। ঘেমে নিয়ে একসার হয়ে গেছিস, খেতে হবে তো নাকি? মা, সবাই আমাকে অবহেলা করে, কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসো মা? বিয়ের পর সবাই আমাকে কত কথা বলতো, আমার কোল খালি ছিল, অপয়া বলতেও কেউ ছাড়তো না। অথচ তোর ঠাকুরমার তুই অভিশাপ হয়ে এলি। অভিশাপ ফুললেও তুই তো আমার সন্তান, আমার মেয়ে। আমার কোনো দুঃখ নেই রে মা। তুমি খুব ভালো মা, আমি চিরকাল তোমার মেয়ে হয়েই থাকতে চাই। তা বললে কি আর হয়? মেয়েদের আসল ঘর হলো শ্বশুর বাড়ি, তোকেও তো সেখানেই যেতে হবে। তোমার এই মেয়েকে কে বিয়ে করবে শুনি? বিধাতা সবাইকে জোড়া মিলিয়েই পাঠিয়েছে। না গো মা, সবকিছুর জোর হয় না। এসব কথা থাক না গো মা। যারা আমাকে উচ্চতা নিয়ে বিচার করে, তাদের থেকে না হয় দূরেই থাকলাম। তুই এসব ভাবিস না তিনু, তোর মা এখনো বেঁচে আছে। তোর খুব ভালো ঘরেই বিয়ে হবে, তুই দেখিস এটা।
এই তুই কেন এখানে এসেছিস? জানিস না তোকে দেখলে আমার গা রিরি করে। যা ভাগ ভাগ এখান থেকে। তুমি এমন করছো কেন ঠাকুমা? সকলে তার দিদিমা ঠাকুমার কাছে কত আদর পায়, কত গল্প করে, তুমি সব সময় আমায় কেন দূরে রাখো? যা যা বলছি, তুই আমার জাতের কলঙ্ক। কোন ভাবে যে তোর জন্ম তা কি জানি। যা এখান থেকে যা, একদম কাছে আসবি না। একই বাড়িতেই তো থাকি, কেন আসবো না বলো তো? তুমি কি আমার পর? মা তোমাকে খেতে ডাকছে, চলো এক্ষুনি। তা বললেই হয়, এত কথা বলার কি আছে? তুই যা, আমি আসছি। ঠিক আছে, যাচ্ছি। আর শোন, আমার খাওয়ার সময় তুই আমার আশপাশে একদম ঘুরঘুর করবি না। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমার মনে আছে। আমি এখন বাইরে যাচ্ছি, তোমার খাওয়া শেষ হলে তবেই ফিরবো। তুমিও বসো না, কতদিন একসাথে খাবার খাই না আমরা। আমাদের সাথে খাবে কেন? তার আদুরে মেয়ে আছে না, তাকে ছাড়া কি তার মুখে খাবার রুচবে? না, রুচবে না। আমার ৭,০০০ ধনই এক রত্তি তিনু, আর ওর এই অবস্থা শুধু আপনার জন্যে। যাই হোক, আমি আর পুরনো কথা টেনে আনতে চাই না। আমি সবাইকে একটা কথা বলতে চাই। কি কথা বউ? কিছু কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়েটা বড় হয়ে গেছে, ওর ১৮ বছর বয়স হয়েছে। এবার ওকে একটা বিয়ে তো দিতে হবে। তাই আমি চাই তুমি ঘটকের সাথে কথা বলো। কুজোর স্বাদ হয়েছে চিত হয়ে শোবে। তোমার ৩ আঙুলের ওই মেয়েকে কে বিয়ে করবে শুনি? কে বিয়ে করবে সেটা তো বিধির বিধান, আমাদের তো চেষ্টা করতে হবে। এই ভিটেতে কখনো বিয়ের সানাই বাজবে না, সব তোমার পাপের ফল। আপনি গুরুজন, এমন কিছু বলবেন না যাতে আপনাকে অসম্মান করে কটু কথা বলে ফেলি। এত বড় কথা? বাবু রে বাবু, তুই আমায় তীর্থে পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। তোমরাই থাকো, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার যেদিকে খুশি আমি সেদিকে যাব। প্রতিদিনই এই অশান্তি আমি সহ্য করতে পারছি না। দেখ কে অশান্তি করে। এই মেয়ে মানুষের জন্য আমার ছেলেটা ঘর ছাড়া হবে। হায় হায় গো, আমার কি হবে এখন? আহ মা, থামো তো, বাড়িতে একটুও শান্তি নেই। কি হয়েছে তিনু? তুই এত হাঁপাচ্ছিস কেন? আর এখানেই কেন এলি? তোর ঠাকুমার এখনো খাওয়া শেষ হয়নি। তুই যা, আমি তোকে ডাকবো। কোথাও যাবে না আমার মেয়ে। তিনুমা, আয়, বস এখানে। আমি তোমার কাছেই এলাম বাবা। কি হয়েছে তিনুমা? বাবা, তুমি এক্ষুনি মোড়ল কাকার বাড়িতে যাও, বাঁধে ফাটল ধরেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে পুরো গ্রাম পানিতে তলিয়ে যাবে। আমি নিজের চোখে দেখে এলাম। বলিস কি রে মা? তাহলে তো ভারী বিপদ। আমি এক্ষুনি গিয়ে সব বলে আসি। তুই আর তোর মা খেয়ে নিস, কেমন? ঠিক আছে বাবা। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোর কাছে ওই পিঁপড়ের গর্ত গুহার মতো। তুই কেন তোর বাবাকে পাঠালি? আরে ছেলেটা আমার দুটো পেট পুড়ে খেতেও পারলো না। সব সময় আমার মেয়েকে অমন করে বলবেন না মা। আমার তুই একটাই সন্তান, আমার বুকে এসে বাঁধে। মরে যাই মরে যাই, কত সোহাগী মেয়ে রে বাবা। খাবার খেয়ে কোথায় একটু বিশ্রাম নিবি? তা নয়, এসেছিস বেগুন গাছটার যত্ন নিতে। নিজের খেয়াল রাখবি কবে তিনু? মা, বাবা ফেরেনি এখনো? হয়তো তোর বাবা। কি গো, শুকনো মুখে ফিরে এলেছে? আর বলো না তিনুর মা। মোড়ল মশাই কিছুতেই আমার কথা বিশ্বাস করলেন না, বরং আমাকে অনেক কথা শোনালেন। কি বলে জানো? বলল আমার মেয়ে বেগুনতলায় হাট বসাতে পারে, তার কাছে একটু ফাট হলো বড় মনে হবে। তাই বলে নিজের চোখে দেখে যাচাই করে নেবেন না? উনি তো মোড়ল, তার বিচক্ষণ হওয়া উচিত। কাউকে এমন কটু কথা সে কি করে বলতে পারে? বাবা চলো,
তুমি আর আমি মিলে বাঁধের ফাটল সারানোর ব্যবস্থা করে আসি, নয়তো বড় বিপদ হবে। না, তোমরা কোথাও যাবে না। মোড়ল হয়ে যদি ওনার খেয়াল না থাকে, তবে তোমাদেরও মাথা ব্যথা করে কাজ নেই। চলো ঘরে চলো। হায় হায়, একটু শুকনো জায়গাও যে নেই। আমরা এবার সকলে কোথায় গিয়ে দাঁড়াবো? এমন করে না খেয়ে থাকলে তো দুদিনেই মরে যাব। এখন কেন এমন কথা বলছেন? যখন আমার মেয়ে বলছিল, তখন তো তাকে কত কি শোনালেন। এখন থাকুন, সকলে পানি বন্দী হয়ে থাকুন। সবই পাপের ফল। একজনের কর্মদোষে সকলকেই ভুগতে হচ্ছে। আহ মা, থামো তো। পেটে খাবার নেই, তবুও তোমরা ঝগড়া করছো। চারদিকে তাকিয়ে দেখো, কোথাও কেউ ভালো নেই। আমি তো আগেই চাল ডাল মশলা চালের উপর তুলে রেখেছিলাম। সবাই যদি আমার কথা বিশ্বাস করত, তবে এমন দুর্দিনে পড়তে হতো না। কি বুদ্ধির বাহার! চাল ডাল মশলা এবার সব চিবিয়ে খা। উনুন নেই তো রান্না হবে কিসে? এত মানুষ না খেয়ে আছে, আর আপনি নিজের কথা ভাবছেন মা? নিজের কথা নিজেকেই ভাবতে হয়, বুঝলে? আপনি বাঁচলে বাপের নাম। থামো সকলে, থামো। কথায় কথা বাড়ে। নিজেদের মধ্যে ঝগড়া করার সময় এটা না। তিনুর বাবা, আমাকে ক্ষমা করো। তোমার কথা বিশ্বাস না করে আজ গ্রামের বড় বিপদ। কোথাও চাল ডাল নেই, সকলে না খেয়ে আছে। দূর শহর থেকে সাহায্য আসতে এখনো একটা দিন। মানুষ খিদে আর সহ্য করতে পারছে না। কি যে করি? উপায় একটা আছে, তবে এমনি এমনি তো উপায় বাতলে দিতে পারবো না। যা উপায় আছে বলো, আমি রাজি। মানুষের পাশে না থাকলে ওরা আমাকে মোড়ল হিসেবে রাখবে কেন বলো? আপনার একমাত্র ছেলের সাথে যদি আমার মেয়ে তিনুর বিয়ে দেন, তবে আজই আমি পুরো গ্রামকে একবেলা খাওয়াতে পারি, নয়তো লোকসান আপনার হবে। কি যা তা বলছো? আঙুলের সমান মেয়েকে বিয়ে করবে কিনা আমার ছেলে? না না, এসব কিছু হতেই পারে না। তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো না মোড়ল মশাই। জীবন সবাইকে দুবার সুযোগ দেয়। একবার এই সুযোগ খেলায় হারিয়েছেন বলেই আজ এই দুর্গতি। এইটি হারালে মোড়লের চেয়ার যে আর থাকবে না। বেশ, তাই হবে। আমার ছেলের সাথেই তোমার মেয়ের বিয়ে হবে। মুখের কথায় কাজ হবে না মোড়ল মশাই, কথার দাম আপনাকে রাখতে হবে। এই নাও, এই আংটি দিয়ে তোমার মেয়েকে কি করে আশীর্বাদ করব? যান মোড়ল মশাই, আপনি সবাইকে খবর দিন, আজ সবাই খিচুড়ি খাবে। বেশ, তোমরা আয়োজন করো। মা, এসব কি করছো তুমি? যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি। 10 গ্রামে মোড়লের ছেলের সে যোগ্য পাত্র আর নেই। কিন্তু খিচুড়ি, তার কি হবে? কোথায় রান্না করবে? ওদিকে তাকিয়ে দেখ তিনু, সাইয়ের গাদার ওপর বেগুন তলায় এখনো পানি পৌঁছায়নি। জামা, তোর বিয়ের ভোজ তুই রান্না কর। আহ, গরম খিচুড়ির গন্ধে চারদিক মম করছে। যাও, সকলে গিয়ে মন ভরে খিচুড়ি খাও। কিন্তু এ কি, তিনু এমন বড় হয়ে গেল কেমন করে? বিধাতা সহায় হয়েছে, আমার তিনুর অভিশাপ কেটে গেছে। হ্যাঁ রে মা, অনেক কষ্ট সহ্য করেছিস, তোকে আর কেউ হেলা করবে না। আমার মেয়েটার এত রূপ, এত গুণ, সব উচ্চতার কারণে চাপা পড়েছিল। আজ বেগুনতলায় রান্না করে মেয়ে আমার জীবন পেল। এমন রূপবতী মেয়ে আমি আর কোনো গ্রামে হয়তো পেতাম না। বিধির লেখা বোঝা বড় দায়। বন্যার পানি কমে গেলে ধুমধাম করে আমি পুত্রবধূকে ঘরে তুলব। সব ভালো যার শেষ ভালো তার। কি মা, বিশ্বাস হয়েছে আপনার? আমি কোনো পাপ করিনি, তাই বড় ঘরে আমার মেয়ের বিয়ে হলো। আমাকে ক্ষমা করো বউ, সেদিন তোমার সত্যিই দোষ ছিল না।
কিন্তু আমার রাগের কারণে এতদিন তোমরা মা মেয়েকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। পুরনো কথা মনে রাখার দরকার নেই মা, চলুন নতুন করে আবার শুরু করি। তিনু বুবু, আয় তো আমার কাছে আয়। এমন রূপ কতদিন আড়ালে চাপা পড়েছিল। আয় বুবু, আয়, তোকে মন ভরে দেখি। ঠাকুমা, সত্যি এসব হচ্ছে? আমার যেন স্বপ্ন মনে হচ্ছে গো। সব সত্যি রে পোড়ামুখী, আয় কাছে আয়। বাহ, পানিও কমতে শুরু করেছে। কি মজা! হা, আরে তাই তো। চলো আজকের মতো সকলে ঘরে ফিরে যাই। চলো চলো, আবার দেখা হবে। মা, তুমি খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি রে মা। বিধাতা চিরকাল যেন তোকে এভাবেই সুখে রাখে। মা মেয়ের লড়াই করে বেঁচে থাকার দিন বেগুন তলার রান্না খুশিয়ে দিল। আমি এখানে চিরকাল বেগুন গাছ লাগিয়ে রাখবো আর যত্ন নেব। ঠিক বলেছিস রে মা, তোর অনেক ভালো হোক। এই রাজুর মা, রাজু যখন স্কুলে যাবে তখন লিলিকে ডাকতে বলবে। ওর আবার একা স্কুলে যেতে ভাল লাগে না। ঠিক আছে ভাবি, বলবো নে। ভাবি, তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করেন, তাহলে আজকের দিনটা ভালো যাবে না। কেন রাজুর মা? দেখছেন না ভাবি, রাব্বির বউ আসছে। ভাবি, আপনারা কি গল্প করছেন? বলতে না বলতে এসে হাজির। বাড়িতে যাওয়ার আর সুযোগটুকু হলো না রাজুর মা। কিছু কি হয়েছে ভাবি? কি আর হবে, সকাল সকাল তোমার মতো বাজা মহিলার মুখ দেখতে হলো আমাদের। এই দিনটা কি আর ভালো যাবে? ভাবি, এমন করে কেন বলছো? সন্তান হয় না, সে কি আমার দোষ বলো? তোমার দোষ না, ঠিক আছে, কিন্তু রাব্বি সত্যি অনেক ভালো। তার জন্য সে তোমাকে বাড়িতে রেখেছে। অন্য কেউ হলে কবেই তাড়িয়ে দিত তোমাকে। ভাবি ভাবি চলেন তো, এই বাসা মহিলার সাথে কথা বলার মানে আমাদের শুভ দিনটা অশুভ হয়ে যাওয়া। তুমি ঠিকই বলেছো রাজুর মা। মনিকা আর নিশি নন্দিনীকে অপমান করে বাড়িতে চলে যায়। ওদের কথা শুনে নন্দিনী নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। হায় বিধাতা, এই লিখেছিলে তুমি আমার কপালে। আজ একটা সন্তান নেই, তার জন্য আমায় কত অপমান করে সবাই। হয় তুমি আমায় একটা সন্তান দাও, না হলে আমায় তুলে নাও। নন্দিনী আরো কিছু সময় নদীর পাড়ে বসে কাঁদে। এরপর নদী থেকে গোসল করে কলসে পানি ভরে বাড়ি চলে আসে। বউ, তুমি বাড়ি ফিরেছো? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভিজে কাপড় বদলে তোমায় খাবার দিচ্ছি। ঠিক আছে বউ। ওগো, আমাদের তো সন্তান নেই, সে জন্য গ্রামের কেউ আমার মুখও দেখতে চায় না। সবাই নানান ভাবে অপমান করে আমায়। তুমি কারো কথায় কান দিও না তো বউ। দেখবে বিধাতা ঠিক একদিন আমাদের একটা সন্তান দিবেন। ঠিকই বলেছো। বলি, বাজারে নাকি আজকাল মিষ্টি কুমড়ার খুব চাহিদা। তুমি বরং কিছু মিষ্টি কুমড়ার বীজ কিনে আমাদের এক টুকরো যে জমি আছে না, সেখানে চাষ করো। কথাটা তুমি মন্দ বলনি বউ। আমি আজই বাজার থেকে ভালো মানের মিষ্টি কুমড়োর বীজ কিনবো। আমরা তো যেটাই চাষ করি সেটাই নষ্ট হয়ে যায়। আমি যে মা হতে পারবো না, এইসব তার জন্যই হচ্ছে। আহা বউ, এসব বাজে কথা বলো না তো। আমাকে কিছু ভাত দাও। অল্প কিছু ভাত আছে, এটা বরং ওনাকেই দিই। কি ভাবছো? কই, কিছুই তো ভাবছি না। এই নাও ভাত। রাব্বি খাওয়া শেষ করে বলে, বউ, বাজারের ব্যাগটা দাও তো। অনেক দিন হলো চাল ডাল কিছুই কিনিনি। আজ কাজ করে কিছু টাকা পেয়েছি, তাই দিয়ে বরং কিছু চাল ডাল কিনে আনবো। এই নাও। আজ তুমি যদি বাজার না করতে
তাহলে কাল না খেয়ে থাকতে হতো। তুমি চিন্তা করো না বউ, আমি কিছু মিষ্টি কুমড়োর বীজ আর কিছু চাল ডাল কিনে নিয়ে আসবো। এই বলে রাব্বি বাজারে চলে যায়। চাল ডাল সবজি ও কিছু মিষ্টি কুমড়োর বীজ কিনে রাব্বির সব টাকা শেষ হয়ে যায়। টাকা তো সব শেষ হয়ে গিয়েছে, বেশি তো বীজ কিনতে পারলাম না। এই বলে রাব্বি বাড়ির পথে হাঁটতে থাকে। তাড়াতাড়ি পা চালাই, সন্ধ্যা হলে জঙ্গলের ভেতর দিয়ে একা যেতে ভয় করবে। রাব্বি একা একা কথা বলতে বলতে একসময় জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভেতর রাব্বি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কে কাঁদছে এমন করে জঙ্গলের ভেতরে? দেখতে হচ্ছে তো। রাব্বি কে কাঁদছে সেটা দেখার জন্য কিছু দূর এগোতেই একটা বুড়িকে দেখতে পায়। এ কি বুড়িমা, তুমি এই গভীর জঙ্গলে একা এভাবে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে রে বাবা, আজ 3 দিন ধরে একটু পানি ছাড়া পেটে কোনো দানা পড়েনি। ক্ষুধার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। খাওনি কেন বুড়িমা? তোমার ছেলে মেয়েরা বুঝি তোমাকে খেতে দেয় না? এই পৃথিবীতে যে আমার কেউ নেই বাবা। আহারে, কি কষ্ট তোমার। বুড়িমা, তুমি বরং এই ব্যাগটা নিয়ে যাও। এটাতে কিছু চাল, কিছু ডাল আর কিছু সবজি আছে। তুমি তো একা মানুষ, তোমার এগুলো 5-6 দিন চলে যাবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। কতদিন পর আজ আমি পেট ভরে ভাত খাবো। বুড়িমা, তুমি এবার বাড়ি ফিরে যাও। সন্ধ্যা হয়ে এসেছে, এখন জঙ্গলে থাকলে তোমার বিপদ হতে পারে। ঠিকই বলেছো বাবা, তুমি অনেক ভালো মনের মানুষ। এইটা তুমি রাখো। এটা তো একটা লাউয়ের বীজ। হ্যাঁ, এই লাউয়ের বীজ তোমার কাছে রাখো, দেখবে তোমার সকল দুঃখ কষ্ট চলে যাবে। ধন্যবাদ তোমাকে বুড়িমা, আজ তাহলে আমি আসি। রাব্বি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। হোগো, তুমি বাড়ি ফিরলে? তাহলে এত দেরি হলো যে? আর তোমার হাতে কোনো বাজারের ব্যাগ নেই কেন? বাজার করনি আজ? করেছি বউ, করেছি, তবে সেগুলো এক বুড়িমাকে দিয়ে এসেছি। তুমি খুব ভালো করেছো। বুড়ি মানুষ, না জানি খাবার জন্য কত কষ্ট পেয়েছে। চলো চলো, তোমাকে খাবার দিই। বউ, চলো আমরা মিষ্টি কুমড়োর বীজ আর ওই বুড়িমার দেওয়া লাউয়ের বীজ জমিতে লাগিয়ে দেই। চলো। হ্যাঁ চলো, সারগুলোও নেই জমিতে দেবার জন্য। রাব্বি ও নন্দিনী সার ও বীজ নিয়ে মাঠে যায়। ওগো, তুমি ওপাশ থেকে বীজ লাগাও, আমি এপাশ থেকে বীজ লাগাই। বীজ লাগানো হলে আমি পানি দেব, আর তুমি সার দিও, কেমন? ওগো, বুড়িমার দেওয়া লাউয়ের বীজ তো এখনো লাগানো হলো না। আমার কাছে দাও একটা লাউয়ের বীজ, আমি ওই দিকটায় লাগিয়ে দিচ্ছি, কেমন? রাব্বি লাউয়ের বীজ লাগানোর সময় সেখানে রেশমি ও তার স্বামী মহেশ আসে। তা রাব্বি ভাই, এবার জমিতে কিসের বীজ রোপণ করলে শুনি? মিষ্টি কুমড়ো ও একটা লাউয়ের বীজ গো। এত মিষ্টি কুমড়োর বীজ লাগিয়ে কি করবে তোমরা? তোমাদের তো আর সন্তান নেই। এমন করে বলবেন না ভাবি, আল্লাহ চাইলে ঠিকই সন্তান হবে আমাদের। ওই আশা তোমার আর পূর্ণ হচ্ছে না ভাই। এমন বাজা বউ যদি ঘরে থাকে তাহলে আর কি সন্তানের মুখ দেখা যায়? ভাবি, আমার সন্তানের দরকার নেই। আপনি আর কখনো আমার বউকে এসব বলবেন না, এই বলে দিলাম। বউয়ের জন্য কত দরদ। তুমি এত কেন কথা বলছো শুনি? বাড়ি চলো। কেঁদো না বউ। আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হলো বলো। এসব কথা বাদ দাও, আজ থেকে আমাদের প্রতিদিন আমাদের ফসলের যত্ন নিতে হবে। ঠিক আছে,
নন্দিনী ও রাব্বি প্রতিদিন বীজগুলোতে পানি দিত, সময় মতো সার দিত। আস্তে আস্তে বীজগুলো থেকে চারা বের হয়। চারা থেকে অনেক বড় গাছ হয়। ওগো, দেখো আমাদের গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। তাই তো দেখছি, সব কয়টা কুমড়ো গাছে কত বড় বড় মিষ্টি কুমড়ো ধরেছে। সব থেকে অবাক হলাম কিসে জানো? কিসে? একটা লাউ গাছ, কিন্তু সেটা কত বড় হয়েছে, কত লাউ ধরেছে গাছটাতে। এই একটা গাছের লাউ বিক্রি করলেই আমাদের সারা বছরের সংসারের খরচ বেরিয়ে যাবে। এটা তুমি মন্দ বলনি। আমি আজকে লাউ বিক্রি করে আসি, না হলে লাউগুলো বতি হয়ে যাবে। ঠিক আছে, যাও। দুজনে লাউ গাছ থেকে লাউ তুলে হঠাৎ তাদের চোখ যায় একটা বড় লাউয়ের উপর। হুগো, দেখো দেখো কত বড় লাউ, আমি তো এত বড় লাউ কোনো দিনও দেখিনি। তাই তো বউ, চলো ওই লাউটা আগে তুলে নিয়ে আসি। হুগো, মনে হচ্ছে লাউয়ের ভেতর কোনো বাচ্চা কাঁদছে। এই লাউয়ের ভেতর বাচ্চা কোথা থেকে এলো? কে রেখেছে এই লাউয়ের ভেতর বাচ্চা? চলো আমরা বাচ্চাটাকে বের করি। তারা যখন লাউটি ছিঁড়তে যায়, সেখানে সেই বুড়ি এসে হাজির হয়। মেয়েটাকে তোমরা এখন বের করো না বাপু, এইভাবে মেয়েটাকে বের করলে সে মারা যাবে তো। আরে বুড়ি মাঝে, তা তুমি কিভাবে জানলে লাউয়ের ভেতর কোনো মেয়ে আছে? আমি যে এক কন্যাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। আপনি? হ্যাঁ, কিছুদিন আগে এক রাক্ষস এই ছোট্ট কন্যার বাবা মাকে খেয়ে ফেলে। সেই রাক্ষসের হাত থেকে এই কন্যাকে বাঁচানোর জন্যে আমি কন্যাটাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। বুড়িমা, কিভাবে মুক্তি পাবে এই মেয়েটা? যদি কেউ এই মেয়েকে তার বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করতে রাজি হয়, তারা যদি লাউটাকে নিজেদের রক্ত দিয়ে ধুইয়ে দিতে পারে, তবে লাউয়ের ভেতর থাকা বন্দি কন্যার মুক্তি মিলবে। বুড়িমা, আপনি লাউয়ের ভেতর বন্দি কন্যাকে আমায় দিয়ে দিন, ওকে আমরা বাবা মায়ের আদর দিয়ে বড় করব। এই জন্যই তো আমি ওকে দেবার জন্য তোদেরকেই বেঁচেছি। এবার তোদের রক্ত দিয়ে লাউটা ধুইয়ে দে। আমাদের কন্যা সন্তান, ওগো, আমরা বাবা মা হয়েছি। আজ থেকে কেউ আমাদেরকে আর কথা শোনাবে না। শোনো, তোমরা যে রক্ত দিয়েছো সেটা এই কন্যার গায়ে চলে গিয়েছে। লাউয়ে বন্দি কন্যার শরীরে আজ থেকে তোমাদেরই রক্ত বইছে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমাকে যে তুই সাহায্য করেছিস, এটাই তার পুরস্কার। আর একটা কথা, প্রতি পূর্ণিমার রাতে তোমাদের এই লাউ গাছে একটা করে সোনার লাউ ধরবে। তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমি আসি। আজ থেকে আমাদের মেয়ের নাম ললিতা। চলো চলো, আমরা ললিতাকে নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ চলো। নন্দিনী ও রাব্বি ললিতাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা ললিতাকে আদর যত্নে বড় করে। আরে শুভ, তোর আবার কি হলো? কাঁদছিস কেন গলা ছেড়ে? আমার ক্ষেতের সব আলু পচে গেছে, তাই তো কাঁদছি প্রধান মশাই। পর পর কয়েকবার যখন আলু পচে গেল, তখন আলুর চাষ না করলে হতো না? কি বলছেন প্রধান মশাই? আলু ছাড়া আমি কোনো চাষই জানি না। আমাদের এবার কি হবে? নতুন চাষ করবই বা কেমন করে? কে শেখাবে আমাকে চাষ করা? তার আমি কি জানি? আমি কি তোকে হাতে ধরে চাষ করা শেখাবো নাকি? যত সব। শোন সুবল, আজকের ভেতরে তোর ক্ষেতের সব পচা আলু তুলে ভাগারে ফেলে দিবি। পচা আলুর গন্ধে টেকা যাচ্ছে না। ঠিক আছে প্রধান মশাই। মন খারাপ করে সুবল তার মায়ের পাশে বসে রইল। কি হয়েছে বাবা? তোর মুখটা অমন শুকনো কেন?
শুনলাম এবারও নাকি আলুর ফলন ভালো হয়নি। বাকি দিনগুলো কেমন করে চলবে কিছু ভেবেছিস? মা, তুমি এসব একদম ভেবো না, আমি সবটা সামলে নেব। তুমি নিজের খেয়াল রেখো। ওষুধ খেয়েছো মা? ওষুধ ফুরিয়ে গেছে রে বাবা। তোর ফসল নষ্ট হলো, কোন মুখে আর ওষুধের কথা বলি বলতো? তাই বলে তুমি এই অসুস্থ শরীরে ওষুধ না খেয়ে থাকবে? এটা একদম ঠিক কথা নয় মা। আমরা তো আছি, তুমি একদম ভেবো না মা। কিরে বিমল, কখন থেকে রান্না করে বসে আছি, খাবি না? আয়, আবার মাঠে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও না, আর একটু ঘুমাই। অনেক বেলা হলো, ওঠ এবার, খেয়ে নে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, উঠছি। খুব চিন্তায় আছি রে। প্রতিবার ফসল ফলাই, কিন্তু একবারও ফসল ঠিক মতো হয় না। প্রতিবার আলু পচে যায়। আচ্ছা দাদা, আমরা তো প্রতিবার মাটির নিচের ফসল ফলাই, তাই আমরা বুঝতে পারি না ফসল ঠিক আছে না পচে গেছে। দাদা, এবার এক কাজ করলে কেমন হয়? আমরা মাটির ওপরের ফসল ফলাবো, যাতে আমরা দেখতে পারি ফসল কেমন হয়েছে। তা ঠিক বলেছিস, কিন্তু কি ফসল ফলাবো? কেন দাদা, তরমুজ ফলাবো। এই গরমের মধ্যে তো তরমুজের চাহিদা অনেক। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তাহলে তাই হবে। কিন্তু তরমুজ কেমন করে চাষ করে আমি তো জানি না রে। চলো আমরা বরং মায়ের কাছে যাই, মা কত কি যে জানে। চলো। তারপর ওরা দুজন মায়ের কাছে গেল। আমি সব শুনেছি তোরা তরমুজের চাষ করবি, তো খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু তরমুজ গাছের তো অনেক দাম রে। ওসব তুমি ভেবো না মা, আজ তরমুজের বীজ আনার সময় তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। তুমি শুধু বলো কেমন করে তরমুজ চাষ করব। বীজ না কিনে তরমুজের চারা কিনে রোপণ কর বাবা, এতে ফলন বেশি হবে আর বীজের চেয়ে চারার দামই কম। ঠিক আছে মা, আর কি কিনবো? আর কিছু কিনতে হবে না, চারাগুলো জমিতে লাগিয়ে দিবি আর নিয়মিত পানি দিবি, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠিক আছে মা, তাই হবে। সুবল চারা কিনে নিয়ে এলো। সুবল আর বিমল জমিতে চারাগুলো রোপণ করলো। পালা করে দুই ভাই তরমুজ গাছের দেখাশোনা করতে শুরু করলো। আরে বাহ, তরমুজের গাছে কত কত ফুল ফুটেছে। এবার আমাদের দুঃখ নিশ্চয়ই দূর হবে। এসব আমার পরিশ্রমের ফল। অন্যদিকে জানো মা, আমাদের জমিতে এবার তরমুজের অনেক ভালো ফলন হয়েছে। ভাগ্যিস তুমি আমাকে চাষের উপায় বলেছিলে। তোরা দু ভাই তো অনেক পরিশ্রম করেছিস, তাই তো ফলন পেয়েছিস রে বাবা। শোন, আমাদের যা কিছু আছে সবই তোদের। সামান্য সম্পদের জন্যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করিস না। কয়েকদিন পর তরমুজের বেশ ফলন হলো। ওরা অনেক টাকা পেল। কিন্তু এইবার হলো আরেক কাণ্ড। হ্যাঁ রে বিমল, এবার তো ফসল অনেক ভালো হয়েছে। ফসল বিক্রি করলে অনেক টাকা হবে, এটা দিয়ে আমরা বড় বাড়ি বানাবো। না দাদা, আমি ভালো ভালো পোশাক কিনবো। ভালো পোশাক দিয়ে কি করবি যদি ভালো বাড়ি না থাকে? তো ভালো বাড়ি দিয়ে কি করব যদি পোশাকই না থাকে, যদি ছেঁড়া জামা কাপড় পরতে হয়? শোন ভাই, জমি কেনে বুদ্ধিমানেরা, সোনা কেনে চালাকেরা, আর পোশাক কেনে মূর্খরা। শোনো দাদা, আমি মূর্খই, তাই পোশাক কিনবো।
তোমার এত সমস্যা হলে তুমি আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আর তরমুজের ভাগও আমাকে দিতে হবে। তরমুজের ভাগ কেন দিব তোকে? তরমুজ তো আমি কষ্ট করে চাষ করেছি। তো কি হয়েছে? তরমুজ চাষ করার বুদ্ধি তো আমি তোমাকে দিয়েছিলাম, তাই না? তুই তো শুধু বুদ্ধি দিয়েছিলি, আমি তো নিজের পরিশ্রম দিয়ে চাষ করেছি, তাই এত ভালো ফলন হয়েছে। আমিও তো বাড়িতে থেকে রান্না করেছি, তা না হলে তুমি কি চাষ করতে পারতে? আমিও তো কষ্ট করে রান্না করেছি, তাই না? না হলে তো না খেয়ে থাকতে হতো তোমাকে। আমি আমার তরমুজের ভাগ দিতে পারবো না, শুধু জমির ভাগ পাবি তুই। তা তো হয় না, সব জায়গায় সমান ভাগ হবে। চলো আমরা গ্রাম প্রধানের কাছে যাব, সেই আমাদেরকে সমান সমান ভাগ করে দেবে। তারপর তারা দুভাই মিলে গ্রাম প্রধানের কাছে গেল জমির সমান ভাগ করে নেয়ার জন্য। জনাব, আপনি আমাদের দুই ভাইয়ের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিন। কেন, কি হয়েছে? তোদের দুজনের তো অল্প একটু জমি, ওটা দুই ভাগে ভাগ করলে তো কমে যাবে। এই কমে যাওয়া অংশে কি করে চাষ করবি? যেটুকু হয় দিন, তাতেই হবে। আপনি দুই ভাগে ভাগ করে দিন আমাদের। দাদা তরমুজ বিক্রি করে বাড়ি করতে চায়, আর আমি পোশাক কিনতে চাই। আমি বাড়ি করতে চাই না, তাই আপনি আমাদের দুজনের জমি সমান ভাগে ভাগ করে দিন। আমরা আলাদা আলাদা চাষ করব। হ্যাঁ মহাশয়, তাই দিন, আমরা আর একসাথে চাষ করব না। আচ্ছা, তাহলে তোদের জমি 3 ভাগে ভাগ করা হবে। কেন 3 ভাগে ভাগ করা হবে কেন? হ্যাঁ, 3 ভাগে কেন ভাগ করা হবে? 2 ভাগ করতে হবে। কেন? আমি যে ভাগ করছি তার পারিশ্রমিক হিসেবে তো আমার 1 ভাগ পাও না। তারপর তারা দুভাই তাদের ভুল বুঝতে পারলো যে তারা ভুল করেছে। আসলে একসাথে চাষ করলে বেশি লাভ পাওয়া যায় এবং পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। তাহলে তো আমরা অনেক কম জমি পাবো, এতে তো আমাদের চাষ করে লাভ করতে পারবো না। হ্যাঁ দাদা, ঠিক বলেছিস। তাহলে ভাগ করার দরকার নেই, আমরা দুজন একসাথেই চাষ করব। হ্যাঁ ভাই, তাই ভালো হবে। আচ্ছা, কিন্তু আমি যে ভাগ করতে এসেছি, আমি তো পারিশ্রমিক হিসেবে অর্ধেক তরমুজ পাবো, কি বলো? আচ্ছা, তাই হবে, আমরা আপনাকে অর্ধেক তরমুজ দেব। হ্যাঁ, আমরা আপনাকে আমাদের জমির অর্ধেক তরমুজ দেব। আমরা জমি ভাগ করব না, আমাদের ভুল হয়েছে। বুঝতে পেরেছিস তাহলে একসাথে চাষ করা কতটা লাভের? একসাথে চাষ করলে ফলনও ভালো হবে। একসাথে মিলেমিশে চাষ করবি এখন থেকে, কেমন? হ্যাঁ 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 প্রধান মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আর এমনটা করব না কখনো। হ্যাঁ, তোরা যা তাহলে, এখন আমার তরমুজের ভাগটা দিয়ে যাস। আচ্ছা প্রধান মশাই, ঠিক আছে। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে গেল। কিরে, জমি ভাগ করলি? এবার মায়ের ভাগ করবি না? এসব তুমি কি বলছো মা? তোমার ভাগ করব? তোরা এত বড় হয়ে গেছিস, আমার কথা ভুলে জমি নিয়ে তোরা দণ্ড করেছিস, প্রধানের কাছে গিয়েছিস, এতদিন কষ্ট করে তোদের মানুষ করার এই প্রতিদান দিলি? আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সব সময় একসাথে মিলে থাকবো, তুমি একদম রাগ করো না মা। হ্যাঁ মা, আমরা জমি ভাগ করিনি। চলো মা, ভেতরে চলো, আমরা সব সময় তোমার সব কথা মেনে চলবো। ঠিক আছে, যদি আর কখনো তোরা এমন করিস তবে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এই মনে থাকে জানো। মনে থাকবে মা, চলো মা, আর হবে না। আর এমন ভুল হবে না মা, চলো। উত্তরপাড়ার হাসান সাহেব বলেছে তাকে একটা বাঁশ কেটে দিতে, তার আজই প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত কোনো বাঁশই পেলাম না। যাই, ওই দিকটায় গিয়ে দেখি কোনো বাঁশ পাই কিনা।
আরে এই যে একটা বাঁশ গাছ, যাই এই গাছটা কেটে নিয়ে যাই। কে কে কাছে কে? কাউকেই তো দেখছি না, মনে হয় আমি কানে ভুল শুনেছি। যাকে আমার কান্নার আওয়াজ, এই জায়গাটা মনে হয় ভালো না। যাই বাবা, আমি তাড়াতাড়ি বাঁশ কেটে বাড়ি ফিরে যাই। রফিক, বাড়ি আছো নাকি? রফিক। আরে হাসান সাহেব যে, আমি একটু পরে আপনার বাড়িতে বাসটা নিয়ে যেতাম। আসলে হয়েছে কি, এত ক্লান্ত ছিলাম তাই আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। না 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 না, ঠিক আছে, বুঝতে পারি তুমি অনেক কষ্টের কাজ করো, ক্লান্ত হওয়াই তো স্বাভাবিক, তাই না? তা বাসটা কোথায় রফিক? একটু দেখি তো আমার কাজের জন্য এটা উপযোগী কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, আমার সাথে আসুন। এই যে এই বাঁশটাই কাল কেটে এনেছি আপনার জন্য। বাহ, একদম আমার যেমন বাঁশ প্রয়োজন ছিল ঠিক সেটাই তুমি এনেছো। আমার নতুন নকশার আসবাবপত্র বানাতে ঠিক এমন একটা বাঁশেরই প্রয়োজন ছিল। যাক, তাহলে ভালোই তো হলো। আমি কিছুক্ষণ পর আপনার বাড়িতে বাঁশটা পৌঁছে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু পরে আমার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি। জি আচ্ছা, ঠিক আছে। যাক, বাসটা হাসান সাহেবের পছন্দ হয়েছে, এটা বিক্রি করে বেশ ভালো টাকায় পাওয়া যাবে। আমি যাই, তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে দিয়ে বাসটা হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, এরপর আবার কাজে বেরোতে হবে। এ কি তাজ্জব ব্যাপার! বাসটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। অদ্ভুত ব্যাপার তো। যাই, হাসান সাহেবকে ব্যাপারটা জানিয়ে আসি। হাসান সাহেব। আরে রফিক যে, বাসটা নিয়ে এসেছো? আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি হাসান সাহেব। আমি বাসটা কোথাও খুঁজে পাচ্ছি না। বাসটা খুঁজে পাচ্ছ না মানে কি? বাসটা তো উঠানেই রেখেছিলাম, কিন্তু যখন আপনার বাড়িতে বাসটা নিয়ে আসবো তখন গিয়ে দেখি বাসটা সেখানে নেই। নেই মানে? এ কি অদ্ভুত কথা বলছো তুমি! হ্যাঁ হাসান সাহেব, সত্যি বলছি, আমি বাসটা সেই জায়গায় আর দেখিনি। তুমি যে একদমই অসম্ভব কথা বলছো। তুমি কি বুঝতে পারছো বাসের কি হাত পা আছে যে হেঁটে হেঁটে চলে যাবে? দয়া করে আমার কথা বিশ্বাস করুন না, আমি সত্যিই বাসটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় তুমি বাসটা অন্য কোথাও রেখেছো। তুমি আবার একটু খুঁজে দেখো, যাও। এমন তো হওয়ার কথা না, উঠোনে চোখের সামনে রাখা বাস এভাবে হারিয়ে যাবে। অনেক সময় তো ভুল হতেই পারে, হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছো। তুমি বরং বাড়ি গিয়ে বাসটা খুঁজতে থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে বাসটা খুঁজে দেখি। আরে এ কি, এ কেমন আশ্চর্য ব্যাপার! বাসটা তো দেখি আগের জায়গাতেই আছে। যাই, এক্ষুনি এটা নিয়ে হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দেই। যাই যাই। আমাকে বিক্রি করে দিও না। এ কি আশ্চর্য ব্যাপার! তুমি কথা বলতে পারো? না 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 না, এ হতে পারে না। এ নিশ্চয়ই আমি চোখে ভুল দেখছি, কানেও ভুল শুনছি। একটা বাস কি করে কথা বলবে? না 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 না, বেশি ঝামেলা হওয়ার আগে আমি এই বাসটা হাসান সাহেবের কাছে পৌঁছে দেব। আমাকে বিক্রি করে দিও না, আমাকে কেটে আসবাবপত্র বানিয়ে ফেলবে। দয়া করো, দয়া করে আমাকে বিক্রি করো না। আরে কি অদ্ভুত ব্যাপার! তুমি তো দেখছি সত্যি কথাই বলছো, কিন্তু এটা কি করে সম্ভব? আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ বাস নই। সাধারণ বাস নও? তাহলে তুমি কে? আমি একজন মেয়ে,
আমার নাম বেনু। এক দুঃখী মানুষের অভিশাপে আজ আমার এই অবস্থা। দুঃখী মানুষের অভিশাপ? কি বলছো তুমি? শোনো তাহলে। কই গো রানু, রানু কোন জায়গায় গেলা? রানু, কি গো, তুমি এলে? যাও, হাত মুখ ধুয়ে নাও, এরপর কিছু খাবার খেয়ে নাও। আবার পরে খাউন যাইবো, আগে আমার বাজারের ব্যাগটা দাও। একবার বাজারে যাই, দেখি কিছু পাই কিনা। এত বেলা করে বাজারে যাবে? হ, যা বাজার আনার আনমু সেটা রাইতে রান্না কইরো। আমার মেয়ে আর আমি একটু ভালো মতো খাইতে পারমু। আচ্ছা, ভালো কথা, বেনু কই? তোমার মেয়ে কি আর বাড়িতে আছে নাকি? সকাল হতেই বেরিয়ে গেছে মিনুদের বাড়িতে। মিনুকে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে, তাই সাজিয়ে দিতে গেছে। আরে বাহ, মাইয়াটা তো ভালো গুণী। কি রে মা, তুই চইলে আইস? তোর মা কইতেছিল তুই নাকি মিনুরে সাজাই দিতে গেছ। আমি তো ভেবেছিলাম দুপুরে তুই ও বাড়ি থেকেই খেয়ে আসবি। শোনো মা, আমি আর কখনোই মিনুদের বাড়ি যাব না। কেন রে, কি হয়েছে মা? মিনুদের বাড়িতে বাঁশকরুল দিয়ে মাংস রান্না করতে দেখেছিলাম। বাঁশ করুল দিয়ে মাংস? হ্যাঁ, আমি তো শুরুতে ভেবেছিলাম বাঁশ দিয়ে রান্না করছে। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেটা বাঁশকরুল দিয়ে রান্না করেছে। কখনো তো খাইনি, তাই বুঝতে পারিনি। আচ্ছা, তারপর? খুব খেতে ইচ্ছে করছিল, তাই খুব আগ্রহ নিয়ে ওদের বাবুর্চিকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে রান্না করছে। তার কাছ থেকে বাঁশকরুল দিয়ে মাংস রান্নার পদ্ধতি শিখে এসেছি। বাহ, বেশ ভালো তো, নতুন একটা রান্না শিখে নিলি। সেটাই তো সমস্যা হলো। কেন, কি সমস্যা হইল? কেন, আমি বাবুর্চি থেকে রান্নাটা শিখে নিয়েছি বলে মিনু আমার ওপর খুব রাগ করলো। ও মা, রান্না শিখছত বইলা মিনু রাগ করবো কেন? এই রান্নাটা নাকি এই গ্রামে খুব একটা রান্না করা হয় না। মিনুদের বাড়িতে অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে করা হয়, আর আমি সেই রান্নাটা শিখে ফেলেছি। এখন নাকি গ্রামের সব বাড়িতেই রান্না হবে, মিনুদের বাড়ির বিশেষত্ব কমে যাবে। বাবা, এত জটিল করে ভাবতে চাই? রান্না ভালো লেগেছে, শিখে নিয়েছিস, এই নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি তো খুব আগ্রহ করে বসেছিলাম, ভেবেছিলাম ওরা আমাকে বাঁশকরুল দিয়ে মাংস খেতে দেবে, কিন্তু দিল না। ওরা আমাকে অন্য তরকারি খেতে দিল। থাক, মন খারাপ করিস না। কেন মন খারাপ করব না মা? আমি কোথায় আশা করেছিলাম নতুন একটা রান্না খাবো, সেইটাও খেতে দিল না। থাক রে মা, পরের জিনিস তো লোভ করতে নেই। আমি কিছুই শুনতে চাই না মা। তুমি বাবাকে বাজার থেকে মাংস নিয়ে আসতে বলো, আর বাঁশকরুল। কি কইতাছত মা, এখন মাংস নিয়ে আইমু? সেইটা তো অনেক দাম রে। আজ না হয় অন্য কিছু খাইয়া নে, পরে কখনো না হয় মাংস আইনা দেমুনি। খা রে মা, খা। বাঁশকরুল তোর বাবা পাবে কোথায় বল? জঙ্গলে তো অনেক বাস আছে, না হয় সেখান থেকেই নিয়ে আসুক। আমি তো মাত্রই কাজ কইরা জঙ্গল থেকে আইলাম। আজ না হয় থাক, তুই চিন্তা করিস না। আমি তোর অবশ্যই একদিন বাঁশকরুল দিয়া মাংস খাওয়ানোর ব্যবস্থা করামু। না না, আমি কথা শুনতে চাই না। আমাকে আজই বাঁশকরুল দিয়ে মাংস রান্না করে খাওয়াতে হবে, না হলে আজ আমি খাবোই না। বেনু মা, দরজাটা খোল। হায় রে কপাল, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। মাইয়াটা এত রাগ করলো, আজ মনে হয় আর ভাতই খাইবো না। কি করবো এখন? একটু দাঁড়াও, এই চুড়িগুলো বিক্রি করে মাংস কিনে নিয়ে এসো। কি কইতাছো তুমি? এইগুলান ছাড়া তো আর তোমার কোনো গয়না নাই? আমার গয়নার দরকার নেই, গয়নার চেয়ে আমার কাছে আমার মেয়ে অনেক মূল্যবান। তুমি যাও তো, এগুলো বিক্রি করে মাংস নিয়ে এসো। কিন্তু আর কথা বাড়িও না, জলদি যাও তো, মাংস কিনে আনো। আচ্ছা ঠিক আছে, আমি অহনি যাইতাছি। মাংসটা নিয়ে আইসা জঙ্গল থেকে বাঁশকরুল আইনা দিমু, ঠিক আছে? এই যে নাও তোমার মাংস আর বাঁশকরুল। ঠিক আছে, আমি তাহলে চটপট রান্নাটা করে ফেলি।
বেনু, মা বেনু, দরজাটা খোল। দেখ মা, তোর জন্যে বাঁশকড়ল দিয়ে মাংস রান্না করেছি। একবার বেরিয়ে আয় না মা। সত্যি মা? সত্যি বাঁশকড়ল দিয়ে মাংস রান্না করেছো? হ্যাঁ রে মা, চল খাবি চল। মা, ও মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও মা। ও মা। মাত্রই আমি খেতে বসেছি, এখন কোন যন্ত্রণা? বাবা, এই লোকটিকে তাড়িয়ে দাও তো। আমার এই বাঁশ দিয়ে মাংস আমি কাউকেই খেতে দেব না, এই সব আমি একাই খাবো। বাঁশ দিয়া মাংস না রে মা, ওইটা তো বাঁশকড়ল। ওই একই কথা, বাঁশ না পেলে কোড়ল পেতে কি করে? কষ্ট করে কোড়লগুলো খুঁজে আনতে হয়েছে। আমার সামান্য খাবারেরই প্রয়োজন ছিল রে মা, আমাকে দয়া করে কিছু খেতে দাও, না হলে আমি আর চলতে পারছি না। আমি মনে হয় এখানেই অসুস্থ হয়ে পড়ে যাব রে। এই ভিখিরিগুলোর যন্ত্রণায় ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সব জায়গায় এরা খাবার চাইতে চলে আসে। ওর কথা তো শুনলে তুমি, ও তো বলছে তোমাকে কোনো খাবার দেবে না। সামান্য খাবার দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না রে মা। একটু খাবারও আমি দেব না। আমার বাবা কত কষ্ট করে মাংস আর বাঁশকড়ল নিয়ে এসেছে, তোমাকে কেন দেব? যাও তো, যাও এখান থেকে। খাওনের সময় কে আমজে বিরক্ত করতে আইছো ভাই? যাও তো, যাও যাও। সামান্য একটু খাবারই চাইছিলাম, সেটা দিতে তোমাদের এত আপত্তি? ক্ষুধার্ত কেউ দরজায় আসলে তারে কখনো ফিরাই দিতে হয় না। ঠিক আছে, আমি চইলা যাইতাছি। হে সৃষ্টিকর্তা, তুমি তো সবই দেখলা, তুমি সবই দেখলা। তুমি আর পারতেছি না, খুব খারাপ লাগতেছে, আর হাঁটতে পারবো না, এত এত খারাপ লাগতেছে আমার। খেতে কেমন হয়েছে রে মা? খুব মজার হয়েছে মা, এত অসাধারণ রান্না আমি খুব কমই খেয়েছি। এ কি, আমি আমি আমার হাত কেন নাড়াতে পারছি না? মানে কি বলছিস কি তুই? মা, মা দেখো, আমি আমার হাত তুলতে পারছি না কেন? বাবা, আমার হাত মনে হয় অবশ হয়ে যাচ্ছে। বাবা, ও মা, আমার এমন কেন লাগছে? এই সব কি কইতাছ মা? তোর শরীর খারাপ লাগতেছে নিশ্চয়। চল চল, হাত ধুয়ে উঠা পর, আমি তোরে তোর ঘরে নিয়ে যাইতাছি, তুই বিশ্রাম কর। যা যা যা। আমি যে একদমই নড়তে পারছি না। এ কি, এ কি হইল, এ কি হইল? ওরে আমার ভুখের মানিক রে, এখন সর্বনাশ হয়ে গেল। মা বেনু, মা বেনু। এ কি হইয়া গেল মা? ওরে ওরে মারে মা। বাবা, মা, সেই লোকটি মনে হয় খুব কষ্ট পেয়েছে, আর তার অভিশাপেই আমার এই অবস্থা। আমাকে বাঁচাও মা, বাবা, আমাকে বাঁচাও। বাবা, আমাগোর মাইয়া। তোরা বস, আমি সব জানি। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, তাই তোর মেয়ে অভিশপ্ত হয়ে গেছে। এখন কি হবে সন্ন্যাসী বাবা? আমরা কিভাবে আমাদের মেয়েকে বাঁচাবো? ও সন্ন্যাসী বাবা, একবার কন, কেমনে আমার মাইয়া গো এই অভিশাপ থেকে মুক্ত করমু, কন না। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, সুতরাং তোদেরকে ক্ষুধার্ত লোকদের খাওয়াতে হবে। 100 জন ক্ষুধার্ত লোকদের খাওয়ালে তোদের মেয়ে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। 100 জন ক্ষুধার্ত লোক? হ্যাঁ, 100 জন ক্ষুধার্ত লোককে খাওয়াতে হবে। ঠিক আছে সন্ন্যাসী বাবা, আমরা যেমনেই হোক 100 জন ক্ষুধার্ত লোকরে খাওয়ামু। দাঁড়া দাঁড়া, বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তোদের মেয়ের সাথে তোরাও জড়িত ছিলি, তোদের বাড়িতে আসা একজন ক্ষুধার্ত লোককে তোরাও তাড়িয়ে দিয়েছিলি, তাই সহজে এখন ক্ষুধার্ত মানুষ পাবি না, তোরা সহজে পাবি না। তাহলে এখন উপায়? তোদের অপেক্ষা করতে হবে, অনেক অনেক অপেক্ষা।
এই অপেক্ষার শেষ কখন হবে কেউ বলতে পারে না। তো তাইলে তাইলে আমরা কি করবো সন্ন্যাসী বাবা? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চা, তার কাছে তার কৃপা ভিক্ষা কর, তাকে বল যেন তোদের ক্ষুধার্ত মানুষ মিলিয়ে দেয়, তাহলেই তোরা তোদের মেয়েকে অভিশাপ মুক্ত করতে পারবি। মানুষকে উপকার না করার শাস্তি তুমি পেয়েছ, কিন্তু এ শাস্তি তো বেশি দিন সহ্য করার মতো না। একটা বাস হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি কাটিয়ে দিচ্ছ, কিভাবে সম্ভব এটা? আমি আমার ভুল বুঝতে পেরেছি। মানুষের উপকার না করলে কতটা ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করছি। কোনোদিন যদি আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি তাহলে আমি আর কখনো এমন কাজ করব না। সন্ন্যাসীর কথা মতো আর মাত্র 50 জন লোককে খাওয়াতে পারলেই তুমি অভিশাপ মুক্ত হবে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু খাওয়াবে কে? কে আমাকে সাহায্য করবে? আমাকে হয়তো সারা জীবনে বাস হয়েই কাটিয়ে দিতে হবে। আমি সেই 50 জন লোককে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। যেভাবেই হোক আমি তোমাকে অভিশাপ মুক্ত করবই। তুমি সত্যি বলছো? তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে? হ্যাঁ, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল থেকেই কাজ শুরু করব। হাসান সাহেব, হাসান সাহেব। আরে রফিক যে, বলো বলো, কি খবর বলো। হাসান সাহেব, আমি আপনাকে সেই বাসটা দিতে পারবো না। সে কি রফিক, কি বলছো তুমি? তুমি সে বাসটা না দিলে আমি আমার আসবাবপত্র বানাবো কিভাবে? তোমার কি আরো বেশি টাকা চাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। না হাসান সাহেব, আমি আপনাকে তার বদলে অনেক সুন্দর বাস কেটে এনে দেব, কিন্তু অর্থ দিয়ে আমি তার বিনিময় মূল্য চাই না। আচ্ছা, তাহলে তুমি কি চাচ্ছ? আপনি যেমন ধরনের বাস চান আমি তেমন ধরনের বাস আপনাকে কেটে এনে দেব, কিন্তু আমি চাই আমাকে 50 জন ক্ষুধার্ত লোক খুঁজে দেবেন, আর তাদেরকে একবেলা খাওয়াতে আমাকে সাহায্য করবেন। উদার্ত লোক? হ্যাঁ, এটাই হবে আমার কাজের বিনিময় মূল্য। আচ্ছা, এই ব্যাপার। এ আর এমন কি, ঠিক আছে, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। হাসান সাহেবকে তার 100টি বাস পৌঁছে দিয়েছি। হাসান সাহেব আমার জন্য এই 50 জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমার খুব আনন্দের দিন। আজ বেনু অভিশাপ মুক্ত হবে। যাই, আমি গিয়ে খাবারের তদারকি করি। আমিও যাব তোমার সাথে। তুমি? আমাকে চিনতে পারছো না? আমি বিনু, যাকে তুমি অভিশাপ মুক্ত করেছো। তুমি অভিশাপ মুক্ত হয়েছো? হ্যাঁ, অবশেষে আমি অভিশাপ মুক্ত হয়েছি। চলো আমার সাথে চলো, আমিও তোমার সাথে খাবারের তদারকি করি। আর এখন থেকে আমি সব জায়গায় তোমার সাথেই যাব, সব সময় তোমার পাশে থাকবো। সত্যি বলছো তুমি? তুমি সব সময় আমার পাশে থাকবে? হ্যাঁ চলো না, তাহলে এখন খাবারের তদারকি করা যাক। হ্যাঁ চলো তাহলে।